আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সাগর ফিজিক্স পয়েন্টের আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের আলোচনা করব ঘর্ষণযুক্ত আনত তলে শক্তির নিত্যতার সূত্র। ঘর্ষণযুক্ত আমরা কয়েকটা ক্লাস যাব শক্তির নিত্যতার সূত্র নিয়ে কথা বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় ঘর্ষণযুক্ত আনত তলে শক্তির নিত্যতার সূত্র। শক্তির নিত্যতা সূত্র, ঠিক আছে, বা শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ সূত্র তো আমাদের সকলের মনে আছে, তাই না? হ্যাঁ, তো আমরা আজকে আলোচনা করব ঘর্ষণযুক্ত আনত তলে শক্তির নিত্যতার সূত্র, এটা কিভাবে মেনে চলে। ঠিক আছে, তো ঘর্ষণযুক্ত একটা আনত তলে যদি আমরা বস্তুর শক্তি হিসাব করি তাহলে দেখবো যে শক্তিটা অবশ্যই নিত্যতার সূত্র মেনে চলছে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা সরাসরি একটা গাণিতিক উদাহরণে চলে যাচ্ছি এবং আমাদের এখান থেকে গাণিতিক উদাহরণই বেশি আসে। ঠিক আছে, আসলে মনে করো একটি আনত তল 30 ডিগ্রি কোণে একটি আনত তল। ঠিক আছে, এখানে এই আনত তলে একটা গাড়ি আমাদের এ বরাবর আসছে, ঠিক আছে, একটা আনত তল বরাবর একটি গাড়ি উপর থেকে নিচের দিকে নামছে মনে করো। ঠিক আছে, গাড়িটার ভর হচ্ছে মনে করো 800 কেজি। 800 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিচের দিকে নামছে। হ্যাঁ, তো গাড়িটা যখন এই নিচের বিন্দু থেকে অর্থাৎ এখান থেকে যখন 40 মিটার দূরে তখন মনে করো গাড়িটার ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এখানে ধরে নিলাম গাড়িটা এখানে এ বিন্দুতে ছিল। ঠিক আছে, আচ্ছা এখানে আমি এ বিন্দুটা উপরে লিখি, এটা এ বিন্দুতে ছিল, গাড়িটা এখানে বি বিন্দুতে এসে গাড়িটা স্থির হয়ে গেছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তো আমাদের এখানে এগুলো আমাদের ডাটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ডাটা কি? আমাদের এখানে ডাটা বলা আছে যে এ বিন্দুতে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়িটা কিন্তু 72 কিলোমিটার পার আওয়ার বেগে যখন গাড়িটা আছে তখন আমাদের এখানে ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া হয়েছে। ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি কিন্তু ব্রেক করা হয়নি। ঠিক আছে, গাড়িটা আস্তে আস্তে এসে মনে করো বি বিন্দুতে আমাদের থেমে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের লিখছি যে এ বিন্দুতে গাড়ির ইঞ্জিন বন্ধ করায় ব্রেক কিন্তু করা হয়নি। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলের দ্বারাই থেমেছে নাকি? আচ্ছা, তাহলে আমাদের এখানে গাড়িটি বি বিন্দুতে থেমে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের এখান থেকে দুইটা কোশ্চেন হতে পারে। একটা কোশ্চেন হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, যে রাস্তার ঘর্ষণ বল কত বা প্রতিরোধকারী বল কত, রাস্তাটা ঘর্ষণ বল কত হবে এটা আমাদেরকে বের করতে হবে মনে করো। ঠিক আছে, ঘর্ষণ বল ইকুয়াল হট, এবং এক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রযোজ্য কিনা। এক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রযোজ্য কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, আচ্ছা, এ হচ্ছে আমাদের ডাটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 30 ডিগ্রি কোণে আনত একটি তলে একটি গাড়ি, ঠিক আছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছিল, মানে নিচের দিকে নামছিল। গাড়িটার ভর হচ্ছে আমাদের 800 কেজি। এমন সময় ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া হয়েছে যখন গাড়িটা ভূমি থেকে এই তল বরাবর 40 মিটার দূরে অবস্থিত। ঠিক তখন আমাদের গাড়িটা কি করে দেওয়া হয়েছে? ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে, ব্রেকও করা হয়নি, ফলে গাড়ির ইঞ্জিনের আর কোনো বল নেই। গাড়িটা আস্তে আস্তে এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে গাড়িটা কি হয়েছে? থেমে গেছে। আমাদেরকে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে রাস্তার ঘর্ষণ বল কত। আচ্ছা বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে গাড়িটা থেমেছে কোন বলের জন্য? হ্যাঁ, এখানে গাড়িটা থেমেছে ঘর্ষণ বলের জন্য, তাই না? তাহলে এখানে ঘর্ষণ বলের জন্য গাড়িটা থেমেছে, তাহলে আমরা এই ঘর্ষণ বলের মানটা কিভাবে হিসাব করবো? লক্ষ্য করো, আমাদের এখানে গাড়ির যে ওজনটা সেটা আমরা আগে প্রথমে লিখে ফেলি। গাড়ির ওজন mg, কাজ করছে কোন দিকে? খাড়া নিচের দিকে। mg এর দুইটা অপাংশ, তাই না? তাহলে একটা অপাংশ এদিকে, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এদিকের উপাংশটা কত হবে বলো তো? হ্যাঁ, mg cos 30 ডিগ্রি, তাই না? আর এদিকে যে একটা উপাংশ আছে তল বরাবর, এটা কত উপাংশ হবে বলো তো? এটা হবে আমাদের mg sin 30 ডিগ্রি, তাই নয় কি? হ্যাঁ, যাদের এই ভেক্টর বিভাজনের সমস্যা যে এদিকে কেন mg cos 30 ডিগ্রি হয়, এটা কেন 30 ডিগ্রি হয়, তারা আমার ভেক্টর বিভাজনের ক্লাসটা অবশ্যই দেখবে। দেখার পরে আশা করছি ওই সমস্যাটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ।
তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে গাড়িটা এই দিক থেকে নিচের দিকে নামছে, এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে নামছে, তাহলে গাড়িটা থেমেছে কি কোন বলের জন্য? ঘর্ষণ বলের জন্য। তাহলে এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে। ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে বলো তো? গাড়িটা যে দিকে আসতেছে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে ওপরের দিকে কাজ করছে ঘর্ষণ বল, আর নিচের দিকে কাজ করছে, মানে তল বরাবর নিচের দিকে কাজ করছে mg sin 30 ডিগ্রি, তাই না? তাহলে তল বরাবর দুইটা বল কাজ করছে, এই দুইটা বলের কার্যকর বল দিয়ে তো গাড়িটা এখানে থেমেছে, তাই নয় কি? আচ্ছা, তাহলে আমাদের এখানে লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে 1 নম্বর সলভ করছি আমরা। তল বরাবর আমাদের কার্যকর বল তাহলে কত হবে বলো? তল বরাবর আমাদের এদিকে কাজ করছে mg sin 30 ডিগ্রি, উপরের দিকে কাজ করছে কত? এই যে স্মল f ঘর্ষণ বলটা। তাহলে আমাদের এখানে বলো তো কার্যকর বলটা কোন দিকে? উপরের দিকে, মানে তল বরাবর উপরের দিকে নাকি তল বরাবর নিচের দিকে? হ্যাঁ, তল বরাবর উপরের দিকে। কেন? কারণ গাড়িটার উপর মন্দন হয়েছে। গাড়িটার বেগ এখানে একটা ছিল, কিন্তু এখানে বেগটা আস্তে 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 এখানে শিখেছে হ্রাস পেয়েছে, তাহলে এখানে মন্দন হচ্ছে। তো মন্দন যদি হয় তাহলে কার্যকর বলটা কোন দিকে হয়? গতির বিপরীত দিকে হয়। তাহলে এখানে কার্যকর বলটা গতির বিপরীত দিকে। তাহলে আমাদের এখানে কার্যকর বলটা কত? তল বরাবর, লক্ষ্য করো, তল বরাবর উপরের দিকে কার্যকর বল, তল বরাবর উপরের দিকে কার্যকর বল তাহলে কার্যকর বলটা কত বলো তো? হ্যাঁ, উপরের দিকে কার্যকর বল হচ্ছে আমাদের উপরের দিকের বল f, আর নিচের দিকে হচ্ছে আমাদের mg sin 30 ডিগ্রি, তাই নয় কি? জি, তাহলে এই পরিমাণ বল আমাদের উপরের দিকে কার্যকর হচ্ছে। এই বলটাই তো আমার গাড়িটাকে থামিয়ে দিয়েছে এখান থেকে এখানে এসে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই ঘর্ষণ বলের মানটা কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। কিভাবে বের করব? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করব। কাজ শক্তি উপপাদ্য কি ছিল বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, কাজ শক্তি উপপাদ্য ছিল কোনো বস্তুর উপর বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এখানে কার্যকর বল কোনটুকু? এইটুকু। তাহলে এই বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। কেন? কারণ এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটা বল কাজ করছে, উপরের দিকে যে স্মল f ঘর্ষণ বল, নিচের দিকে mg sin 30 ডিগ্রি। তাহলে কার্যকর বল কত? এই দুটার বিয়োগফল। এই কার্যকর বল দ্বারাই তো বস্তুর গতিশক্তি পরিবর্তন হয়েছে। এখানে একটা গতিশক্তি ছিল, বস্তুটা এখানে এসে থেমেছে না? জি, তাহলে এই যে বল, এই কার্যকর বল, এই বল দ্বারা কি কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা এখানে লক্ষ্য করো, লিখতে পারি কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি বলতো? কৃত কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি কৃত কাজ সমান হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তন, তাই না? আচ্ছা, গতিশক্তির পরিবর্তন। তোমাদের যাদের কাজ শক্তি উপপাদ্য বুঝতে সমস্যা আছে তার আগের ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কৃত কাজটা কত বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, বল গুণিত সরণ, তাই না? বল আমাদের কত? কার্যকর বল হচ্ছে f মাইনাস mg sin 30 ডিগ্রি, এটা আমাদের কার্যকর বল, গুণিত সরণ কত? s, ইকুয়াল হচ্ছে কি? গতিশক্তির পরিবর্তন। গতিশক্তি দেখো হাফ mv স্কয়ার মাইনাস হাফ mv স্কয়ার। অনেকেই বলতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমরা তো গতিশক্তির পরিবর্তন বলতে শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি লিখি, কিন্তু এখানে কেন আমরা আদি গতিশক্তি বিয়োগ শেষ গতিশক্তি লিখছি? কারণ এখানে লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কার্যকর বলটা উপরের দিকে, f মাইনাস mg sin 30 ডিগ্রি কোন দিকে বলো তো ভাই? f উপরের দিকে, mg sin 30 ডিগ্রি নিচের দিকে। তাহলে কার্যকর বলটা কোন দিকে হচ্ছে? উপরের দিকে। কার্যকর বল উপরের দিকে, কিন্তু গাড়ি তো নিচের দিকে সরণ ঘটছে, তাই না? তাহলে বল উপরের দিকে, সরণ নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কত হয়? হ্যাঁ, 180 হয়। তাহলে 180 যদি হয় তাহলে তোমরা জানো যে আমাদের এখানে fs cos θ, তো cos 180 ডিগ্রির মান কত বলো তো? cos 180 ডিগ্রির মান -1। তো cos 180 ডিগ্রির মান যদি এখানে -1 হতো, তা আমরা -1 দ্বারা উভয়পক্ষে গুণ করেছি। গুণ করলে কি হবে বলো? এটা হাফ mv স্কয়ার শুরুতে ছিল, ওটা পরে চলে যাবে, মানে ওটার সামনে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর হাফ mv স্কয়ার ওটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝেছো। যারা বুঝোনি তারা এখানে cos 180 ডিগ্রি দাও, আর এই পাশে হাফ mv স্কয়ার মাইনাস হাফ mv স্কয়ার করো, দেখো একই জিনিস আসবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের f এর মানটা বের করতে হবে। f বের করতে হবে আমাদের, m কত বলো? m গাড়ির ভর আমাদের 800 কেজি, ঠিক আছে? 800 কেজি। জি এর মান কত বলো? 9.8। sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 ইন্টু s, s কত? এই যে দূরত্বটা কত? 40 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাই না? ইকুয়াল হাফ mv স্কয়ার। m কত আমাদের এখানে? m হচ্ছে আমাদের এখানে 800 গুণিত ইউ কত? ইউ হচ্ছে যে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করলে কত হবে? 20, তাই না? 20 মিটার পার সেকেন্ড। আর এটা আমাদের শেষ বেগ কত? 0। তাহলে আমাদের এই শেষ গতিশক্তিটাও 0 হবে। যারা বুঝনি তারা এদিকে দেখো, এম আমাদের কত? এখানে লিখো 800 কেজি। এম হচ্ছে আমাদের 800 কেজি,
আমাদের এখানে জি তো জানি আমরা সবাই, জি হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমাদের এস হচ্ছে 40 মিটার লিখেছি। আর কি আছে বলো? ইউটা আমাদের কত ছিল? 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড করতে তো সবাই জানো, তাই না? কত কি করতে হয় বলো তো? 1000 দিয়ে গুণ করতে হয় আর 3600 দিয়ে ভাগ করতে হয়। কেন করতে হয় সবাই জানো আশা করছি, না জানলে কমেন্ট করো, আলোচনা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের শেষ বেগটা হচ্ছে আমাদের 0, থেমে গেছে। ওকে, তাহলে এখানে বলো তো আমাদের এটা কত আসছে? এগুলো আমাদের ডাটা। তাহলে আমাদের এখানে কত আসছে এটা বলো? আমাদের এখানে এফ মাইনাস 800, এটা 400 হয়, তাই না? তাহলে আমাদের এখানে হচ্ছে এটা 400 গুণিত 9.8, এটা থেকে গেল। এফ 40টা বসে পাঠিয়ে দাও। আচ্ছা, এটা কত হচ্ছে দেখো তো? এটা হচ্ছে আমাদের, দেখো এখানে এটার সাথে এটা কাটলে হচ্ছে 400, আর 20-এর স্কোয়ার করলে হচ্ছে আমাদের এখানে 400। ঠিক আছে, আর এই 40টা যে পাশে ভাগ হয়ে গেল, এই শূন্য তো লেখার দরকার পড়বে না। তাহলে আমাদের এখান থেকে এফ সমান কত আসছে বলো? এখান থেকে আসছে আমাদের, এটা হচ্ছে আমাদের 4000 যোগ এই যে এটা 40, 400 গুণিত 9.8, তাই না? তাহলে এটা আমাদের কত আসছে এফের মানটা? এফের মানটা আসছে আমাদের এখান থেকে বলো 400 যোগ হ্যাঁ, এটা আমাদের আসছে 7920, 7920 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের রাস্তার প্রতিরোধকারী বল। ঠিক আছে, রাস্তার প্রতিরোধকারী বল বা ঘর্ষণ বল আমরা এটা বের করে ফেলেছি। আমাদের এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র মানে কি না। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বরটাতে যাই, শক্তির নিত্যতার সূত্র। তো শক্তির নিত্যতার সূত্র মানে কি বলো তো? শক্তির নিত্যতার সূত্রের অর্থ হচ্ছে যে এখানে মোট শক্তি এবং এখানে মোট শক্তিটা কি হতে হবে? সমান হতে হবে। যদি সমান হয় তাহলে শক্তির নিত্যতার সূত্র মানবে, নাহলে মানবে না। তাহলে আমরা এটা কিভাবে পাবো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 2 নম্বর, তাহলে আমাদের এখানে প্রথমে শক্তি বের করে ফেলি। এ বিন্দুতে যখন আমরা শক্তি বের করব, এ বিন্দু মানে যে এইখানে গাড়িটা উপরে যখন ছিল, ঠিক আছে, তাহলে এ বিন্দুতে যখন শক্তি বের করব তখন আমাদের এখানে 2টা শক্তি আছে। কি কি শক্তি আছে বলো তো? গাড়িটার আমাদের এখানে বিভব শক্তি আছে এবং গতি শক্তিও আছে, তাই না? তাহলে আমাদের এখানে গতি শক্তি যদি বের করি তাহলে ই কে এ সেটা হচ্ছে কত? হাফ এম ভি স্কোয়ার বা হাফ এম ভি এ স্কোয়ার। তাহলে ভি এটা কত আমাদের এখানে বলো তো? ওই যে 72 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে হাফ এম হচ্ছে আমাদের কত বলো? 800, আর এটা হচ্ছে আমাদের স্কোয়ার। তাহলে এটা কত আসলো? 4 × 16 হবে 16। ঠিক আছে, তাহলে এত জুল এটা আমাদের আসলো গতিশক্তি। এবার এখানে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হচ্ছে আমাদের এখানে mgh, তাই না? তাহলে এটা ভূমি থেকে কত উচ্চতায় আছে বলো? যদি এটা এইচ উচ্চতায় ধরি তাহলে আমাদের বিভব শক্তি হচ্ছে ইপিএ, এ বিন্দুর পটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে mgh। তাহলে এম হচ্ছে আমাদের এখানে কত? 800, জি কত? 9.8, এইচ কত বলো? এইচ বের করতে হবে, এইচ নেই আমাদের। এইচ কীভাবে বের হবে? দেখো এখানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি সমান কি বলো? এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত আমাদের? এইচ, বাই অতিভুজ কোনটা? এই যে এটা, ঠিক আছে, অতিভুজ কোনটা আমাদের? এবি। তাহলে এখান থেকে আমাদের sin 30 ডিগ্রি মান হাফ আমাদের এইচ বাই এবি, এবি কত আমাদের? 40, 40 এর পাশে গুণ হয়ে গেলে হবে আমাদের এইচ এর মান 20। ঠিক আছে, এইচ এর মান হচ্ছে আমাদের 20 মিটার। তাহলে এখানে এইচ এর মানটা 20 মিটার বসিয়ে দাও, এখানে এইচ এর মানটা 20 বসিয়ে দাও। তাহলে এটা কত হচ্ছে দেখো তো? এটা আমাদের আসছে 156800 এত জুল। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে মোট শক্তি ই এটা কত হবে আমাদের বলো? ই কে এ আর ইপি এর যোগফল, তাহলে যোগ করো, যোগ করলে কত হচ্ছে বলো? ই কে এ যোগ ইপি এ। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি। এ ধরনের ম্যাথ আমরা এর আগে অনেক করিয়েছি, অনেক, তবে ঘর্ষণযুক্ত তলে করাইনি, কিন্তু মোট শক্তি বের করা আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এটা যোগ করো 16, তাহলে আমাদের এটা কত আসছে?
এত জুল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা এ বিন্দুতে মোট শক্তি পেয়েছি। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা বি বিন্দুতে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বি বিন্দুতে কত হবে বলো তো? বি বিন্দুতে যখন আমরা মোট শক্তি হিসাব করব, লক্ষ্য করো বি বিন্দু কোথায় আছে বলো তো? হ্যাঁ, বি বিন্দু ভূমিতে আছে। তাহলে বি বিন্দুতে যখন আমরা হিসাব করব, বি বিন্দুতে আমাদের এখানে কি আছে? বি বিন্দুটা ভূমিতে আছে। তাহলে বি বিন্দুতে আমাদের পটেনশিয়াল এনার্জি পিবি কত হবে বলো? mg ইন্টু 0। তাহলে আমাদের এটা 0। বি বিন্দুতে কোনো গতিশক্তি আছে? নাই। কেন? কারণ বি বিন্দুতে তো বস্তুটা, গাড়িটা তো স্থির হয়ে গেছে, তাই না? তাহলে কোনো বেগ আছে কি? তা বেগ নাই, তো বেগ না থাকলে গতিশক্তি থাকবে না। তাহলে বি বিন্দুতে গতিশক্তি কত হবে বলো তো? বি বিন্দুতে গতিশক্তি হবে আমাদের ই কে বি, সেটা হবে আমাদের হাফ এম ভিবি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাও 0। কেন? কারণ আমাদের এখানে ভিবির মানটা 0, ঠিক আছে। বি বিন্দুতে কোনো বেগ নেই। তাহলে বি বিন্দুতে শক্তি কত হলো বলো তো? বি বিন্দুতে কোনো শক্তি নেই? হ্যাঁ আছে। বি বিন্দুতে শক্তি গেছে কোথায়? তাহলে শক্তির নিত্যতা সূত্র মানছে না। কেন? কারণ এই বিন্দুতে মোট শক্তি যা ছিল বি বিন্দুতে এসে সব 0 হয়ে গেছে। তাহলে শক্তি গেল কোথায়? শক্তি নিত্যতা সূত্র মেনেছে। কোথায় গেছে শক্তিটা বলো তো? শক্তি গেছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজে। কেন? কারণ আমরা জানি যে ঘর্ষণ বল হচ্ছে একটা প্রতিরোধকারী বল, ঠিক আছে। এই বল দ্বারা কৃত কাজটা ঋণাত্মক হয়। এই বল দ্বারা যে কৃত কাজটা হয় সেটা শক্তিটা নষ্ট করে, অপচয় করে, এখানে তাপ উৎপন্ন করে, শব্দ উৎপন্ন করে, বিভিন্নভাবে শক্তিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমরা দেখি যে এ থেকে বি বিন্দুতে আসতে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যদি ওই যেটুকু শক্তি হারিয়ে গেছে সেটুকু শক্তির সমান হয়, তাহলে আমরা শক্তির নিত্যতা সূত্র মেনেছে বলে নেব, ঠিক আছে। তাহলে দেখি আমরা বের করি এ হতে বিতে আসতে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এ বিন্দুতে একটা শক্তি ছিল, বি বিন্দুতে এসে কোনো শক্তি নেই, দুটাই শূন্যতে, দুটার যোগফল তো শূন্য হয়ে যাবে, তাই না? শক্তিটা গেল কোথায়? শক্তিটা নিশ্চয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হয়েছে। তো ঘর্ষণ বল দ্বারা নষ্ট হয়েছে, তার মানে ঘর্ষণ বল দ্বারা যেটুকু কাজ হয়েছে সেটুকু শক্তি নষ্ট হয়ে গেছে। তো যদি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ওইটুকু, যেটুকু শক্তি হারিয়ে গেছে সেটুকুর সমান হয়, তাহলে শক্তির নিত্যতা সূত্র মানছে। সেটা আমরা বের করে দেখি। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এ হতে বিতে আসতে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ, এটা সমান হচ্ছে আমাদের এফএস। আমাদের ঘর্ষণ বলের মানটা কত পেয়েছিলাম বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ঘর্ষণ বলের মানটা কত পেয়েছিলাম আমরা? 7920, তাই না? 7920 পাইছিলাম ঘর্ষণ বল, এবং সেক্ষেত্রে আমাদের এস কত? 40। তাহলে আমাদের এটা কত হচ্ছে? গুণ করো তো। হ্যাঁ, এই তো আমাদের পুরো শক্তিটাই এখানে চলে গেছে, 316800। তাহলে আমাদের ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এত, তাই না? তাহলে এই শক্তিটা কি হয়েছে? এখানে নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের বি বিন্দুতে যদি শক্তি বের করতে হয়, মানে বি বিন্দুতে গাড়ি থামাতে এই পরিমাণ শক্তি ব্যয় হয়ে গেছে রাস্তায়, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে মোট শক্তি আমরা এই শক্তিটাকে যোগ করে লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি ইবি, তাহলে আমাদের এখানে, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে ইবিটা হচ্ছে আমাদের 0, বি বিন্দুতে শক্তি আমাদের 0, ঠিক আছে। তাহলে লিখবা যে এ বিন্দুতে শক্তি যেহেতু আমাদের হচ্ছে এখানে, এ বিন্দুতে শক্তি কত পাইছিলাম বলো? 316800, এটা পাইছিলাম না? তাহলে এত জুল। তাহলে এ বিন্দুতে যে শক্তি ছিল বি বিন্দুতে সে 0 হয়ে গেছে। তাহলে ওই শক্তিটা ঘর্ষণ বল দ্বারা কি হয়েছে? মাঝখানে ব্যয় হয়ে গেছে। লিখে দেবা যে অতএব এ থেকে বিতে আসতে ঘর্ষণ বল দ্বারা ব্যয়িত শক্তি এত, ঠিক আছে, যা এ বিন্দুর শক্তির সমান। অতএব কি বলো? বা এ এবং বি বিন্দুর শক্তির পার্থক্যের সমান। অতএব কি এখানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে এখানে লিখবো আমরা যে দেখো আমাদের কিন্তু এখানে ই এ মাইনাস ইবি, যে শক্তির পার্থক্যটা, সেটাও কিন্তু ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের সমান। ইবি এটা কিন্তু আমাদের ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের সমান। তাহলে কিন্তু আমার শক্তির নিত্যতার সূত্র মানছে না। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? আমরা লিখবো যে এ এবং বি বিন্দুর শক্তির পার্থক্য ঘর্ষণ বল দ্বারা ব্যয়িত শক্তির সমান, ঠিক আছে। অতএব শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। তাহলে আমরা এখানে লিখি এ ও বি বিন্দুর শক্তির পার্থক্য ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের সমান, বা ঘর্ষণ বল দ্বারা ব্যয়িত শক্তির সমান। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের সমান। ঘর্ষণ বল দ্বারা যে কাজটা হয় সেই পরিমাণ শক্তি নষ্ট হয়ে যায়, অপচয় হয়ে যায়, ঠিক আছে। কৃত কাজের সমান। তাহলে এখানে কি আমরা বলতে পারি যতএব শক্তির নিত্যতা সূত্র মেনে চলেছে? হ্যাঁ, কারণ মোট শক্তি তো ধ্বংস হয়নি, সৃষ্টিও হয়নি, তাই না? জাস্ট এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আনত তলের ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র, ঠিক আছে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমরা এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে
সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র। সরল দোলকের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আমরা এখন সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র আলোচনা করব। সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র। নিত্যতার সূত্র। তো সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্রটা কেমন? সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্রটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা থিওরিটিক্যালি প্রমাণ করব না, কারণ থিওরিটিক্যালি প্রমাণ করার জন্য যে ফর্মুলাগুলো দরকার সেগুলো তোমরা একাদশ শ্রেণীতে শিখতে পারবে, ঠিক আছে? এখানে যেহেতু এটা এসএসসির জন্য ক্লাসটা করা হচ্ছে, তো এখানে ইন্টারমিডিয়েটের ক্লাস যারা ইন্টারমিডিয়েট তোমরা যারা শিক্ষার্থী আছো তাদেরও অবশ্যই উপকারে আসবে, কারণ এখানে গাণিতিক সমস্যাটাই বেশি আসে, প্রমাণটা আসে না। তো আমরা গাণিতিক সমস্যায় সলভ করার চেষ্টা করবো এবং এটা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এভাবে আমাদের একটা সরল দোলক দুলছে। সরল দোলক তো বুঝো তোমরা, তাই না? তো সরল দোলককে যদি আমরা দুলিয়ে দিই এভাবে, তাহলে আমাদের কি হয়? ডানে বামে এভাবে দুলতে থাকে, তাই না? ডানে যাই বামে যাই, এই তো। তাহলে এইভাবে আমাদের সরল দোলকটা কি হয়? ডানে বামে দুলতে থাকে। তো তোমরা জানো যে সাম্য অবস্থান থেকে, যে মাঝখানের অবস্থানটাকে সাম্য অবস্থান বলে, সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলে বলো তো? বিস্তার বলে, তাই না? সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করে তাকে কি বলে? বিস্তার বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা যখন একটা সরল দোলক একটা বস্তুকে এভাবে টেনে ছেড়ে দিব, তখন যেটা হবে সেটা হচ্ছে যে সর্বোচ্চ অবস্থান যেটা, ঠিক আছে, এখান থেকে যখন আস্তে আস্তে বস্তুটা নিচের দিকে নামতে থাকবে, মানে এই সাম্য অবস্থানের দিকে আসতে থাকবে, তখন তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে একটা ত্বরণে আসতে থাকবে, ঠিক আছে? বেগ বাড়তে 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 যখন এই সাম্য অবস্থানে চলে আসবে তখন বেগটা সর্বোচ্চ হবে। তারপরে যখন আবার এখানে উঠা শুরু করবে এদিকে, তখন আস্তে আস্তে বেগটা কমতে থাকবে, কমতে 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 এখানে সে যখন বেগটা শূন্য হয়ে যাবে তখন বস্তুটা স্থির হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য মানে অনেক সময়ের জন্য না, জাস্ট স্থির হয়ে আবার পিছন দিকে যাওয়া শুরু করবে। তখন আবার যখন এদিকে যাওয়া শুরু করবে তখন আস্তে আস্তে আবার ত্বরণ হবে, এবং ত্বরণ হবে মানে আবার এর বেগ বৃদ্ধি পেতে থাকবে, বেগ বৃদ্ধি পেতে পেতে এখানে যে কি হবে? সর্বোচ্চ হবে। আবার যখন এদিকে যাবে তখন আবার বেগ হ্রাস পেতে থাকবে, এখানে যে সর্বোচ্চ হবে। তার মানে হচ্ছে বিস্তার অবস্থানে অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে যখন পৌঁছে যাবে তখন তার ওখানে শক্তি কোনো বেগ থাকবে না, অর্থাৎ ওখানে যা থাকবে পুরোটাই বিভব শক্তি, ঠিক আছে? কেন? আবার বলি, আমাদের যে সাম্য অবস্থান, ঠিক আছে, এখানে বেগটা সর্বোচ্চ, আর সর্বোচ্চ অবস্থান যেটা অর্থাৎ বিস্তার অবস্থান যেটা, সেখানে আমাদের কি নেই? বেগ নেই, কারণ ওখানে যে স্থির হয় তারপরে আবার পিছন দিকে ব্যাক করা শুরু করে। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সরল দোলকের ক্ষেত্রে যে ক্যালকুলেশনগুলো আসে সেটা হচ্ছে যে আমাদের এখানে মোট শক্তি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই সাম্য অবস্থানের যে লেভেলটা, এই লেভেলটাকে আমাদের পটেনশিয়াল এনার্জি লেভেল 0 ধরা হয়। কেন? আমরা কিন্তু এটা কিন্তু ভূমিতে নেই, ঠিক আছে? আমরা জানি ভূমিতে থাকলে পটেনশিয়াল এনার্জি 0 হয়, কিন্তু এটা সরল দোলকের ক্ষেত্রে এই সাম্য অবস্থানের যে লেভেলটা, এটাতে পটেনশিয়াল এনার্জি লেভেল 0 ধরা হয়। কেন বলো? কারণ হচ্ছে দেখো, ভূমি থেকে যদি একটা উচ্চতায় থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যখন বিস্তার অবস্থানে যাবে, বিস্তার অবস্থানে, তো বিস্তার অবস্থানের জন্য এইটুকু উচ্চতা সাম্য অবস্থান থেকে, আর ভূমি থেকে কত উচ্চতা? এইটুকু। তাহলে এই সাম্য অবস্থানের জন্য বিভব শক্তি এখানে এইটুকু, বিস্তার অবস্থানের জন্য এইটুকু। তাহলে বলো তো সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানের বিভব শক্তির পরিবর্তন কত? এতটুকু না? তাহলে আমরা যদি এটা 0 ধরি তাহলে আমরা এখানে বিস্তার অবস্থানের বিভব শক্তিটাই এখানকার মোট শক্তি ধরতে পারবো। মানে আমি বলতে চাচ্ছি যে এখানে পটেনশিয়াল এনার্জি লেভেল 0 ধরলেও কোনো সমস্যা নাই। তুমি বুঝো, এখানে দেখো এইটুকু হচ্ছে 10 জুল, আর এখান থেকে এইটুকু হচ্ছে মনে করো 15 জুল, ঠিক আছে? তো এর মানে কি? এর মানে হচ্ছে এইটুকুর শক্তি হচ্ছে 5 জুল, মানে এইটুকুর বিভব শক্তি হচ্ছে আমাদের 5 জুল, এইটুকু উচ্চতা দিয়ে, ঠিক আছে? তাহলে সাম্য অবস্থানে যদি 0 ধরি তাহলে এখানে কত পাবো? 5 জুল পাবো। এ হচ্ছে কথা, ঠিক আছে? তাছাড়া কিছু না। ভূমি থেকে কত উচ্চতায় আছে সরল দোলক সেটা আমাদের জানার দরকার নেই। তাহলে আমরা এখানে পটেনশিয়াল এনার্জি লেভেল সাম্য অবস্থানটাকে 0 ধরা হয়। আশা করছি বিষয়টা বুঝেছো। আর যদি না বুঝে থাকো কমেন্ট বক্স তোমার জন্য খোলা, তুমি কমেন্ট করো, আমি ইনশাল্লাহ আবার ক্লাস নেব এটার উপরে। তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলছি যে এখানে এটা আমাদের বিস্তার অবস্থান। বিস্তার অবস্থানে কি 0 বলো তো? বিস্তার অবস্থানে কোনো বেগ নেই, ভি 0, ঠিক আছে? ভি হচ্ছে আমাদের এখানে 0। এখানে যা শক্তি আছে পুরোটাই কি শক্তি? বিভব শক্তি, পুরোটাই হচ্ছে বিভব শক্তি। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর সাম্য অবস্থান যেটা, এটা যেহেতু পটেনশিয়াল এনার্জি লেভেল 0 ধরেছি, সেহেতু এখানে বিভব শক্তি 0। এখানে যা আছে পুরোটাই কি শক্তি বলো? হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের পুরোটাই গতি শক্তি। এবং সাম্য অবস্থান অর্থাৎ মাঝখানের অবস্থানে, ঠিক আছে, স্বাভাবিক যে অবস্থানটা সেই অবস্থানে বস্তুর বেগটা সর্বোচ্চ হয় এবং এখানে গতিশক্তিটা সর্বোচ্চ হয়, ঠিক আছে? তো আমাদের সরল দোলক থেকে কি ক্যালকুলেশনে আসে?
সরলদোলক থেকে আমাদের যে ক্যালকুলেশনে আসে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে এখানে বেগ বের করতে বলে, এখানে আমাদের এগুলো দেওয়া থাকে, এই হিসাব নিকাশগুলো আমাদের করতে বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা লক্ষ্য করো আমরা কিভাবে করতে পারি। তার আগে জানতে হবে সরলদোলক সম্পর্কে কিছু পরিচিতি। যেমন আমাদের যে বস্তুটাকে ঝুলানো হয় এটাকে কি বলে বলতো? হ্যাঁ, বব বলে। আর এই বিন্দুটা কি? ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলে? কার্যকর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমাদের সরলদোলকের কার্যকর দৈর্ঘ্যটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্যটা আমি কি বললাম বলতো? কার্যকরী দৈর্ঘ্যটা বললাম হচ্ছে ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, বিন্দু হতে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলবো বলতো? হ্যাঁ, কার্যকর দৈর্ঘ্য বলবো। ঠিক আছে, তো এখন আমাদের এখান থেকে হিসাব নিকাশ করতে দিতে পারে যে এখানে কত হবে, এখানে কত হবে। তো আমরা এই ধরনের ম্যাথগুলো একটা করার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি চিত্রটাকে, আচ্ছা দেখো এটাই আমি করি। তো মনে করো এখান থেকে আমাদের এটা এদিকে সরানো হয়েছে, মনে করো আচ্ছা এটার কার্যকর দৈর্ঘ্য মনে করো সুতার দৈর্ঘ্য 2 মিটার কার্যকর দৈর্ঘ্য। ঠিক আছে, 2 মিটার সুতার দৈর্ঘ্য, আর এটা মনে করো 0.5 মিটার। ওকে, আচ্ছা এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আমাদের এখানে বলা হলো যে যখন বি বিন্দু অতিক্রম করবে তখন এখানে বি বিন্দুতে আমাদের বেগ কত হবে। আমাদের একটা কোশ্চেন মনে করো, বি বিন্দুতে বেগ কত হবে, বি বিন্দুতে বেগ কত হবে। ওকে, আমাদের এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, মনে করো এখানে আরেকটা বিন্দু আছে। ঠিক আছে, এখানে আরেকটা অবস্থা দেখানো হচ্ছে, এটা মনে করো এখান থেকে 0.2 মিটার। ঠিক আছে, তাহলে উপরেরটা হচ্ছে আমাদের 0.5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি কিন্তু এখানে কৌণিক বিস্তারও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, যে কৌণিক বিস্তারটা এখান থেকে কত ডিগ্রি কৌণিক বিস্তার ঘটেছে সেটাও দেওয়া থাকতে পারে, সেটা থাকলেও কোনো ব্যাপার না। তাহলে আমরা এটা করতে পারি। ঠিক আছে, এটা মনে করো সি বিন্দু। তাহলে আমাদের এখানে বললো যে সি বিন্দুতে মোট শক্তি সমান এ বিন্দুতে মোট শক্তি প্রমাণ করো। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, প্রমাণ করো মনে করো। ঠিক আছে, তাহলে আমরা এটা খুব সহজে করে ফেলতে পারি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে সলভ করবো বলো তো? আমরা এখানে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এ বিন্দুটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিস্তার বিন্দু। ঠিক আছে, তো বিস্তার বিন্দুতে কি শূন্য হয় জানো বললাম? হ্যাঁ, বেগ শূন্য। তাহলে বিস্তার বিন্দুতে যদি আমাদের বেগ শূন্য হয় তাহলে আমরা এটা এ বিন্দু, তাহলে আমরা ওটার বেগকে আমরা ভি এ ধরলাম, এ বিন্দুর বেগটা। ঠিক আছে, তাহলে এ বিন্দুর বেগটা ভি এ ধরলাম, তাহলে ভি এ আমাদের শূন্য। তো ভি এ যদি আমাদের শূন্য হয় তাহলে আমাদের লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওখানে যা শক্তি আছে পুরোটাই কি শক্তি বলো তো? হ্যাঁ, ওখানে যা আছে পুরোটাই বিভব শক্তি। তাহলে আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ বিন্দুতে প্রথমে বিভব শক্তি বের করতে হবে। তো এই বিন্দুতে বিভব শক্তিটা কত হবে লক্ষ্য করো। এটা কিভাবে মাপবো? এই দেখো পটেনশিয়াল এনার্জি লেভেল এটা শূন্য, তাহলে এখান থেকে এটা কত উচ্চতায় উঠেছে, এইটুকু উচ্চতা ধরলাম আমি H1। ঠিক আছে, তাহলে এটা H1 উচ্চতায় গেছে। তাহলে আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে H1 উচ্চতাটা বের করতে হবে। কিভাবে বের করব লক্ষ্য করো, আমরা এখানে এটা দিলাম ও বিন্দু। ঠিক আছে, এটা দিলাম ও বিন্দু, এটা দিলাম আমরা এম বিন্দু, এটা দিলাম আমরা এন বিন্দু। তাহলে আমাদের এখানে এই যে এই উচ্চতা মানে কি এখানকার এই এম বি না, দেখো এটা বি, এখান থেকে এম বি এইটুকু উচ্চতা না, তাহলে এইটুকু উচ্চতা বের করতে হবে। কীভাবে বের করবো লক্ষ্য করো, ত্রিভুজ ও এম এ, এই ত্রিভুজটা সমকোণী, এই যে কোণটা আমাদের সমকোণ। ঠিক আছে, এটা তার উপর লম্ব, তাহলে এটা সমকোণ। আচ্ছা সুতা যেটা আমাদের ও বি এটা 2 মিটার ছিল, তো এটা তো এখানে ও এ, তো ওটাই তো 2 মিটারই হবে তাই না? তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য ফেলে আমাদের এম এ হচ্ছে 0.5 বের করে ফেলো। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরটা সবাই সলভ করে ফেলি। 1 নম্বরটা আমরা কীভাবে সলভ করবো বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা প্রথমে ত্রিভুজ ও এম এ হতে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি ফেলি তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ কোনটা? ও এ, তাই না? তাহলে আমাদের এখানে ও এম স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এম এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের ও এ স্কোয়ার। আমাদের এখানে ও এম এর মান দরকার, তাই নয় কি? হ্যাঁ, ও এম পেলে আমি এমবি পাবো। তাহলে ও এম, তাহলে ও এম সমান কী হবে বলো? √ ও এ স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার। তাহলে আমাদের এখানে ও এ কত? ও এটা হচ্ছে আমাদের যে সুতার দৈর্ঘ্য যেটা, ঠিক আছে 2 কার্যকর দৈর্ঘ্য এক কথা। ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার মাইনাস এম এ কত বলো তো? এম এ হচ্ছে যে এটা 0.5 দেওয়া আছে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে এম হচ্ছে আমাদের এখানে 0.5 স্কোয়ার। তাহলে আমাদের কত আসছে বলো?
এটা আসছে আমাদের 1.94, ঠিক আছে, 1.94 মিটার। তাহলে ও এমটা আমাদের হ্যাঁ, ও এমটা যদি আমাদের 1.94 মিটার হয় তাহলে এমবি কত হবে বলো তো? এমবি হবে আমাদের ওবি মাইনাস, তাহলে দেখো আমরা এমবি বের করি এখান থেকে, ঠিক আছে। এমবি মানে হচ্ছে আমাদের কিন্তু এইচ ওখানকার, হ্যাঁ। তাহলে এইচ সমান এমবি সমান কি? এমবি সমান কি বলো? এমবি হচ্ছে আমাদের ওবি টোটাল দূরত্ব, এই যে এখান থেকে এই পর্যন্ত, বিয়োগ হচ্ছে আমাদের এখানে ও এম, তাই না? ওবি কত 2 মাইনাস ও এম কত পেলাম 1.94। তাহলে এটা কত আসছে বলো? এটা আসছে আমাদের হচ্ছে 0.0606 মিটার, ঠিক আছে। আমাদের এখানে ববের ভর কিন্তু দেওয়া নেই, আমরা ববের ভর ধরে নিচ্ছি এম সমান হচ্ছে মনে করো 0.5 কেজি, 0.5 কেজি ভরের একটা বব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলো এ বিন্দুতে, আচ্ছা ববের ভর না হলেও সমস্যা ছিল না, তারপর আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এ বিন্দুতে পটেনশিয়াল এনার্জি কত হবে বলো? এ বিন্দুতে পটেনশিয়াল এনার্জি, এ বিন্দুর উচ্চতা এইচ1, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে পটেনশিয়াল এনার্জি ইপিএ, বা আমরা ইএই বলি, ঠিক আছে, ইএ। তাহলে ইএ কি? ইপিএ পটেনশিয়াল এনার্জি এ বিন্দুর যোগ হচ্ছে আমাদের এ বিন্দুর গতিশক্তি, তাই না, কাইনেটিক এনার্জি ইকেএ। তাহলে আমাদের ইপিএটা কত বলো? এমজি এইচ1 উচ্চতা সাম্যাবস্থান থেকে, ঠিক আছে। আর এটা কত? গতিশক্তিটা আমাদের শূন্য, কারণ ওখানে কোনো বেগ নেই সর্বোচ্চ অবস্থানে, ঠিক আছে। এম কত বলো? 0.5, জি কত 9.8, এইচ1 কত পাইছো? 0.06। তাহলে এটা আমাদের কত আসছে বলো? এটা আমাদের তাহলে এটা আমাদের আসছে 0.294, ঠিক আছে, এই পরিমাণ শক্তি। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো, শক্তির নিত্যতার সূত্র অনুসারে এখানে মোট শক্তি কি এটার সমান হবে না? হ্যাঁ, এখানে মোট শক্তিটা ওটার সমান হবে, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে বেগ যদি আমাদের ভিভি হয়, তাহলে কি ঘটনা ঘটবে এখানে বলো তো? বি বিন্দুতে বেগ ভিভি, হ্যাঁ, বেগ ভিভি যদি হয়, আমরা ধরে নিলাম ভিভি, তাহলে ভিভি যদি হয় তাহলে আমাদের বি বিন্দুর শক্তি কত? ইবি সমান কি হবে? শক্তির নিত্যতার সূত্র অনুসারে ই এর সমান হবে না এটা? হ্যাঁ, ইবি সমান হবে ইএ, বি বিন্দুর মোট শক্তি এটা। আচ্ছা, বি বিন্দুর মোট শক্তি বলতে আমরা কি বোঝাই বলো? বি বিন্দুর মোট শক্তি বলতে বোঝাই আমরা গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি, তাই না? তাহলে গতিশক্তিটা কত বলো? হাফ এম ভিবি স্কয়ার। এখানে বিভব শক্তি আছে না, কেন? কারণ এটাকে আমরা পটেনশিয়াল এনার্জি লেভেল কত ধরেছি? 0 ধরেছি। তাহলে আমাদের এখানে কোনো বিভব শক্তি নেই। ইকুয়াল হচ্ছে আমাদের ইএ কত বলো? 0.294। তাহলে এখান থেকে তোমরা ভিভি এর মানটা অবশ্যই বের করতে পারবে। ভিভি এর মানটা অবশ্যই বের করতে পারবে। ভিভি এর মানটা কত আসছে বলো তো? ভিভি এর মানটা এখান থেকে বলো, হিসাব করে বলো, একদমই এম এর মানটা বসিয়ে দাও, দিয়ে হিসাব করে বলো ভিভি এর মানটা কত আসছে। হ্যাঁ, এটা আমাদের আসছে হচ্ছে 1.08, ওকে, এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এম এর মান আমরা বসিয়েছি, এম এর মান 0.5 বসিয়ে দেখো, হিসাব করে ইনশাল্লাহ এটা আসবে। হ্যাঁ, তাহলে আমাদের ভিভি পেয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখানে বলছে সি বিন্দুতে মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তির সমান হবে। তো এ বিন্দুতে মোট শক্তি তো আমরা পেয়েছি, ঠিক আছে। এ বিন্দুতে মোট শক্তি আমাদের কত পেয়েছি বলো? ইএ, এটা আমাদের মোট শক্তি পাওয়া হয়েছে এখানে 0.294 এত জুল। এখন আমাদের দেখতে হবে সি বিন্দুতে এই পরিমাণ শক্তি হচ্ছে কিনা। তো আমরা এটা সি বিন্দুতে শক্তিটা খুব সহজে দেখাতে পারি। কীভাবে দেখাতে পারি বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, কীভাবে? আমাদের এখানে সি বিন্দুতে মোট শক্তিটা দেখাতে পারি। লক্ষ্য করো, সি বিন্দুতে আমাদের কিন্তু এখানে বেগও থাকবে, আবার একটা উচ্চতাও আছে সাম্য অবস্থান থেকে, তাই না? তাহলে সি বিন্দুর উচ্চতাটাকে আমি এইচ2 যদি বলি, আচ্ছা এখানে অন্য কালি দিয়ে লিখি, তাহলে আমাদের এখানে এটাকে উচ্চতা যদি আমরা এইচ2 বলি, তাহলে সি বিন্দুর উচ্চতা এইচ2 আছে, এবং এখানে আমাদের কি আছে বলো? হ্যাঁ, আমাদের এখানে বিভব শক্তিও আছে।
গতিশক্তিও আছে, তাহলে আমাদের এখানে বিভব শক্তিটা আর গতিশক্তিটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে সি বিন্দুতে লক্ষ্য করো গতিশক্তি কত হবে বলো, গতিশক্তি জানার জন্য বেগ লাগবে, তো বেগটা কত হবে, এ বিন্দু থেকে সি বিন্দুতে আসলে কি বেগ বৃদ্ধি পাচ্ছে না, ত্বরণ হচ্ছে, তাই না। তাহলে এ থেকে সিতে আসলে কি হচ্ছে, আমাদের বেগ বৃদ্ধি পাচ্ছে, তো এ থেকে সিতে এসে যদি বেগ বৃদ্ধি পায় তো বেগটা কত বৃদ্ধি পাবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসছে কিন্তু এই বরাবর, তা আমরা এই ক্ষেত্রে যেটা হিসাব করতে পারি সেটা হচ্ছে এ বিন্দু থেকে সি বিন্দুতে আসা, মানে কিন্তু এই যে এই বরাবর যে উলম্ব দূরত্ব সেটা হচ্ছে এম বিন্দু, দেখো এই বরাবর উলম্ব এম আর সি বরাবর হচ্ছে এন, তাহলে এ থেকে সিতে আসা মানে আমরা এম থেকে এনে আসা ধরতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এম এনটা দরকার, তাই না কি। আচ্ছা, তাহলে সি বিন্দুতে আসলে আমাদের বেগ বের করতে হলে আমার এম এন দরকার হবে, তাহলে আমরা এখান থেকে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ও এনটা বের করবো। ও এনটা কীভাবে বের করবো, দেখো ত্রিভুজ ও এন সি, এটার আমাদের ও সি হচ্ছে কত, ওই যে সুতাটা, ঠিক আছে, কার্যকর দৈর্ঘ্য 2 মিটার আর আমাদের এন সি দেওয়া আছে 0.2, তাহলে আমরা এখান থেকে ও এনটা বের করে ফেলি প্রথমে। ওকে, আমরা 2 নম্বরটা করছি, প্লিজ লক্ষ্য করো। 2 নম্বরটা করার জন্য আমরা প্রথমে ও এনটা বের করবো, ঠিক আছে। তাহলে ত্রিভুজ, কোন ত্রিভুজ থেকে আমরা হিসাব করবো বলো, ত্রিভুজ ও এন সি থেকে, ঠিক আছে, ত্রিভুজ ও এন সি হতে, তাহলে ত্রিভুজ ও এন সি হতে আমরা কি পাবো বলো তো, আমাদের এখানে অতিভুজ কোনটা, আমাদের অতিভুজ হচ্ছে ও সি, তাই না। তাহলে ও সি স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে আমাদের বলো, ও এন স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এন সি স্কোয়ার, তাই না কি। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমাদের কি দরকার বলো তো, আমাদের এখান থেকে ও এন দরকার, তাহলে ও এন সমান কি হবে বলো, ও এন সমান হবে আমাদের রুট ওভার ও সি স্কোয়ার মাইনাস এন সি স্কোয়ার, ও সি কত বলো তো 2 স্কোয়ার মাইনাস এন সি কত বলো তো, এন সি হচ্ছে আমাদের 0.2, এরপরে স্কোয়ার, তাহলে আমাদের এটা কত আসছে বলো, এটা আসছে আমাদের 1.99, ঠিক আছে। তাহলে এটা আসছে আমাদের 1.99, ওকে 1.99 মিটার। তাহলে আমাদের ওএন যদি 1.99 মিটার হয়, তাহলে আমাকে বললো তো এখানে এ বিন্দু থেকে সি বিন্দুতে এসে যদি বেগটা ভিসি হয়, তাহলে আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মানে হচ্ছে ভি এ স্কোয়ার, এ বিন্দু থেকে আসছে প্লাস 2 জি, মানে আমরা এখানে শোনো, আমরা কিন্তু এই দিকে আসছে কিন্তু আমরা উলম্ব দিকে নিচ্ছি, কারণ দেখো এ বিন্দুর উলম্ব দিকে এ বিন্দু হচ্ছে এম আর সি বিন্দুর উলম্ব দিকে বিন্দু হচ্ছে এন, তাহলে এ থেকে সিতে আসা মানে এ উলম্ব দিকে এম থেকে এনে আসা, ঠিক আছে। তাহলে আমরা সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কাজে লাগাতে পারবো। তাহলে ভি এ স্কোয়ার প্লাস 2g ইন্টু কত উচ্চতা এসেছে এম এন, এম এন এর মান কিন্তু আমাদের নেই, কিন্তু আমরা এখানে বের করে ফেলতে পারি কিভাবে, লক্ষ্য করো। আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ভি এ কত বলো তো, এটা 0, ঠিক আছে, 2g হচ্ছে আমাদের 9.8, এম এন মানে আমরা লিখতে পারি না, এম এন মানে আমরা কি লিখতে পারি বলো, এম এন মানে লিখতে পারি আমরা ও এন মাইনাস ও এম, তাই না। তাহলে আমাদের এখানে 2 ইন্টু 9.8, ও এম কত পাইছি বলো তো, ও এন পাইছি আমাদের 1.99, আর ও এম কত ছিল আমাদের, ও এম কত ছিল আমাদের বলো তো, ও এম ছিল আমাদের 1.94, ঠিক আছে, 1.94 ছিল, ঠিক আছে। তাহলে আমাদের এটা কত আসছে বলো, আমাদের এটা আসছে 1. এটা আমাদের আসছে 0.98, ঠিক আছে, 0.98 ভিসি স্কোয়ারের মান এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা যদি 0.98 হয়, তাহলে আমার এখানে বলো তো গতিশক্তিটা কত হবে, ই কে সি কত হবে, হাফ এম ভি সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে হাফ এম কত আমাদের, এম হচ্ছে 0.5 গণিত ভিসি স্কোয়ারের মান 0.98, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, .245 জুল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি পেলাম বলো তো, এখানে সি বিন্দুতে কি পেয়েছি, এটা আমরা কাইনেটিক এনার্জি পেয়েছি, হ্যাঁ। তার সি বিন্দুতে আমাদের এখানে কাইনেটিক এনার্জি যদি এটা হয়, তাহলে আমাকে বলো যে সি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি কত হবে, সি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি ইপিসি সেটা হচ্ছে কত বলো, ইপিসি সেটা আমাদের ইপিসিটা এম জি ইন্টু কত উচ্চতায় আছে, সি বিন্দুটা সাম্য অবস্থান থেকে এই যে বিএন উচ্চতায়, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের বিএন, তাহলে দেখো এখানে লক্ষ্য করো এম জি ইন্টু বিএনটা কত বলো তো, বিএনটা হচ্ছে টোটালটা ওবি মাইনাস এখানে আমরা ওএন, তাই না, ওবি মাইনাস ওএন, তাহলে আমরা এখানে এম হচ্ছে আমাদের 0.5, জি হচ্ছে আমাদের 9.8, ওবি হচ্ছে আমাদের 2 মিটার, আর ওএনটা কত আমাদের
ওএন আমাদের বের করা আছে, তাহলে ওএন হচ্ছে আমাদের 1.99, তাই না? 1.99, তাহলে আমাদের এটা কত আসছে বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা আমাদের আসছে 0.049, ঠিক আছে। তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত হবে বলো তো? সি বিন্দুতে মোট শক্তি ইসি, সেটা হচ্ছে আমাদের কত বলো? ই কে সি কাইনেটিক এনার্জি আর গতি শক্তি বিভব শক্তির যোগফল, তাই না? তাহলে এটা আমাদের কত হবে বলো? এটা হচ্ছে আমাদের 0.245 প্লাস 0.049 এত জুল। তাহলে আমাদের এটা হচ্ছে কত হচ্ছে বলো? 0.294। ওই দেখো, লক্ষ্য করো, এ বিন্দুতে মোট শক্তির সমান হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অতএব এ বিন্দুতে মোট শক্তি ইএ সমান আমরা পেয়েছি কত? সি বিন্দুতে মোট শক্তি ইসি, সেটা কত? 0.294। ওকে, তাহলে আমাদের এটা শক্তির নিত্যতার সূত্র প্রমাণিত হয়েছে। হ্যাঁ, সি বিন্দুতে মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তির সমান হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আনত তলে ঘর্ষণযুক্ত তলে, ঠিক আছে, ঘর্ষণযুক্ত আনত তলে শক্তি নিত্যতার সূত্র এবং সরল দোলকের ক্ষেত্রে শক্তি নিত্যতার সূত্র কিভাবে প্রমাণ করতে হয় বা এই ধরনের কিভাবে গাণিতিক সমস্যাগুলি করতে হয় সেটা দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেক সময় আমাদের যেটা দেয়, যেভাবে দেয়, ঠিক আছে, তো সবসময় মনে রাখবা যে সর্বোচ্চ অবস্থানে এই সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে কোনো বেগ থাকবে না, এখানে যা থাকবে পুরোটাই বিভব শক্তি, আর সাম্য অবস্থানে যা থাকবে পুরোটাই গতিশক্তি, এখানে কোনো বিভব শক্তি থাকবে না। আর এই জায়গাগুলোতে আমাদের বিভব শক্তিও থাকবে, মানে মাঝের জায়গাগুলোতে বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে, এবং বিভব শক্তিটা সবসময় সাম্য অবস্থান থেকে কত উচ্চতায় আছে এটা দিয়ে বের করতে হবে, আর গতিশক্তিটা বের করতে হবে বেগ দিয়ে। তো বেগটা কিভাবে বের করবা? বেগ হচ্ছে যে এখান থেকে এখানে আসবে, মানে এটার উলম্ব দিকের বিন্দু নিবা, এই যে উলম্ব দিকে এম বিন্দু, আর এখানে এটার উলম্ব দিকে এন বিন্দু, তার মানে এ থেকে সিতে আসা মানে এম থেকে এনে আসা, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এই মানগুলো না দিয়ে, যেমন আমাদের এম এন এর মান দেওয়া ছিল হচ্ছে 0.5, এন সি এর মান ছিল 0.2, এগুলো না দিয়ে অনেক সময় এভাবে দিয়ে দেয়, এই কোণের মানগুলো দিয়ে দেয়, ঠিক আছে, যে এটা 30 ডিগ্রি কোণে, এটা 30 ডিগ্রি কোণে, তারপরে মনে করো আমাদের আবার এই কোণটা দিয়ে দেয় যে এটা হচ্ছে আমাদের এখানে মনে করো 10 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র মানবে কিনা? একইভাবে হিসাব হবে। আমাদের ওখানে পিথাগোরাসের উপপাদ্য ফেলেছি, তখন পিথাগোরাস ফেলবো না, তখন আমরা কি ফেলবো বলো? এখানে আমরা থিটা নিব, থিটা নিলে আমরা এখানে অতিভুজ জানি, এটা ও এ, ঠিক আছে। তাহলে এটা তখন কি আমাদের ও এম দরকার, কিন্তু আমরা ও এম বের করছিলাম, তাই না? তাহলে আমরা এখানে কস থিটা ফেলবো, তাহলে কস থিটা সমান কি হবে বলো? এটা ভূমি বাই অতিভুজ। আবার একইভাবে এই যে এটার ক্ষেত্র, তাই আমরা ওএন যখন বের করবো তখন কি হবে বলো? এখানে cos 10 ডিগ্রি ফেলবো, তখন কি ভূমি, তখন ভূমি হবে আমাদের ওএন বাই অতিভুজ হচ্ছে ওসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দিকে দূরত্ব দেওয়া থাকুক আর আমাদের কোণ দেওয়া থাকুক, কোনো বিষয় না, আমাদের বিষয় হচ্ছে এগুলো বের করা, ঠিক আছে। এগুলো বের করতে পারলেই আমরা ওএম ওএন এগুলোর মান বের করতে পারলেই আমরা সেমভাবে ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এদিক বরাবর দূরত্ব দেওয়া থাকলে পিথাগোরাসের উপপাদ্য ফেলবো, আর যদি এভাবে কোণ দেওয়া থাকে তাহলে cos থিটা অথবা sin থিটা যেটা পড়বে, এখানে cos থিটা পড়বে, দিয়ে আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা আশা করছি একদমই ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়, তোমার জন্য খোলা রয়েছে কমেন্ট বক্স, তোমার ইচ্ছা মতো কমেন্ট করো, আর কোন বিষয়গুলোর উপরে ক্লাস প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ চেষ্টা করব সে বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার, এবং কোন টপিকসগুলোর উপরে বেসিক কনসেপ্টের ক্লাস দরকার সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক করো, আর যদি ভালো না লাগে তোমার জন্য ডিসলাইক বাটন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।